নমস্কার, খবর শুনছেন আপডেট বাংলা চ্যানেল থেকে। আজ মঙ্গলবার ২৭ তারিখ জানাবো আজকের বাছাই করা 10টি গুরুত্বপূর্ণ তাজা খবর। শুরুতেই হেডলাইন্স। শয়ে শয়ে কর্মী তৃণমূল ছেড়ে বিজেপিতে, ঘাসফুল শিবিরে ভয়ঙ্কর ভাঙন বীরভূমে। আমি বেশি দিন নেই, ভারত বাংলাদেশকে শেষ করবে বললেন ইউনূস। নাতনি নয় নাতি হয়েছে, আমি খুব খুশি। তেজস্বীর ছেলে হয়েছে শুনেই নবাগতর মুখ দেখতে হাসপাতালে ছুটলেন মমতা। বেরিয়ে গেল অহংকার, ভারতের সঙ্গে শান্তি আলোচনার প্রস্তাব পাকিস্তানের। লড়াইয়ে মহিলা মুখ, কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনের প্রার্থী ঘোষণা তৃণমূলের। ফর্মে ফিরুন, পুরনো সৈনিকেই ভরসা, দিলীপকে নতুন দায়িত্বের ইঙ্গিত বিজেপির। মনোনয়ন জমা দিলেনই না বিরোধীরা, বালিতে ফাঁকা মাঠে গোল দিল তৃণমূল। বাংলায় সক্রিয় ছদ্মবেশী এজেন্ট, নির্বাচনের আগে টিএমসির সতর্কবার্তা। রাজ্যের পুলিশ দিয়ে নয়, বাইরে থেকে অফিসার এনে ভোট করা কমিশন, ভোটের আগে সিইও দপ্তরে শুভেন্দু। এবার আসছি বিস্তারিত খবরে। রামপুরহাটের পর সোমবার অনুব্রত মণ্ডলের ডাকে মিছিল হলো বোলপুরে, তবে সেখানেও তৃণমূলের ঐক্যের ছবিটা ধরা পড়ল না। মিছিলের প্রথমে হুড খোলা গাড়িতে রইলেন অনুব্রত মণ্ডল, পিছনের গাড়িতে রইলেন কাজল শেখ সহ বাকিরা। মিছিলের শেষে তৈরি করা মঞ্চে উঠলেন না বীরভূমের সদ্য প্রাক্তন জেলা সভাপতি। মঙ্গলবার আবার অনুব্রত মণ্ডলের ডাকে সিউড়িতে মহা মিছিল রয়েছে। এদিকে রবিবার রামপুরহাটে অনুব্রত মণ্ডলের মিছিলের পরে বেশ কয়েকটি পরিবার যোগদান করল বিজেপিতে। অনুব্রত মণ্ডলকে জেলা সভাপতি পদ থেকে সরানোর পর এই নিয়ে 3বার তৃণমূল থেকে বিজেপিতে যোগ দেন 250টি পরিবার। বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন, তার আগে গত সপ্তাহে জেলায় জেলায় দল বদল করেছে তৃণমূল। উল্লেখযোগ্যভাবে বীরভূমের জেলা সভাপতি পদ শূন্য রেখে কোর কমিটিতে অবস্থা রেখেছে তৃণমূল কংগ্রেস। চেয়ারম্যান রাখা হয়েছে আশিস বন্দ্যোপাধ্যায়কে। বীরভূমে 9 জনের কোর কমিটিতে রয়েছেন অনুব্রত মণ্ডল, তবে তিনি আর জেলা সভাপতি নেই। অনুব্রত মণ্ডলকে জেলা সভাপতির পদ থেকে সরানোর পর এই 3বার তৃণমূল থেকে বিজেপিতে যোগ দিল 250টি পরিবার। সোমবার বীরভূমের নলহাটি বিধানসভার বিভিন্ন গ্রাম থেকে 50টি পরিবারে 270 জন মানুষ তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করে বলে বিজেপির দাবি। বীরভূম সাংগঠনিক জেলা ধ্রুব সাহা তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন। অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ মহল সূত্রে দাবি করা হয়, রবিবার বৈঠক চলাকালীন তৃণমূল সুপ্রিমো অনুব্রত মণ্ডল, তার মধ্যেই তৃণমূলের পরপর ভাঙনের দাবি। কি হতে চলেছে লাল মাটির দেশে ঘাসফুলের ভবিষ্যৎ, নজর এখন সেদিকেই। সম্প্রতি প্রধান উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করতে চেয়েছিলেন মোহাম্মদ ইউনূস, কিন্তু সহকারী দলগুলোর সমর্থনে তিনি পদত্যাগ করেননি। তবে অন্তর্বর্তী সরকারের মেয়াদ আগামী বছরের জুন পর্যন্ত সীমাবদ্ধ থাকবে বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। রবিবার 10টি রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠকে এই বার্তা দেন তিনি। পরে সাংবাদিক বৈঠকে এই তথ্য জানান বৈঠকে উপস্থিত থাকা নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। তিনি বলেন, প্রধান উপদেষ্টা কোনোভাবেই তার ক্ষমতা দীর্ঘায়িত করতে চান না এবং তিনি অন্তর্বর্তী সরকারের সময় তা বাড়াতে চান না। এপ্রিলের পর নির্বাচনের বিলম্বিত হওয়ার কোনো সম্ভাবনা নেই বলে তিনি জানান। মাহমুদুর রহমান মান্না বলেন, আমার কাছে মনে হয়েছে আমি এতদিন যা করেছি তা সবই ব্যর্থ হয়ে যাবে যদি না সবাই আমার সঙ্গে একমত হন। এরকম ধারণা প্রধান উপদেষ্টা ছিল, তখন আমরা তাকে বুঝিয়েছি আপনারা বেশি করে রাজনৈতিক দলগুলির সঙ্গে আলাপ করতে হবে, কথা বলতে হবে, মত বিনিময় করতে হবে। আপনি কেমন করে নির্বাচন করতে চান তা সবার সঙ্গে শেয়ার করবেন। আপনার সেক্ষেত্রে দেখতে হবে কোনটা সংস্কার না করলেই নয়, সেক্ষেত্রে যদি সময় ক্ষেপণ হয় নির্বাচনে বিলম্ব হবে। মান্না আরও বলেন যে পদত্যাগ নিয়ে কি হয়েছিল তা আমাদের জানান, আমরা বলেছি পুরো জাতি আপনাদের পদত্যাগ চায় না, নির্বাচনটা কবে হবে এবং কিভাবে হবে তা আমরা জানতে চেয়েছি। উনি স্পষ্ট করে বলছেন যদি কম সংস্কার হয় তবে ডিসেম্বর, আর যদি বেশি সংস্কার হয় তবে জুনেই হবে নির্বাচন। জুনের পর কোনোভাবে এটা গড়াবে না। আমি তাদের লিখে দিতে চাই আমি কোনোভাবেই ক্ষমতা বৃদ্ধি করতে চাই না, অন্তর্বর্তী সরকারের বেশি ক্ষমতা দীর্ঘায়িত করতে চাই না। ফের দাদু হলেন লালু প্রসাদ যাদব। মঙ্গলবার সকালে কলকাতার একটি হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দিয়েছেন লালুর কনিষ্ঠ পুত্র তেজস্বী যাদবের স্ত্রী রাজশ্রী। তেজস্বীর ছেলে হয়েছে শুনে হাসপাতালে ছুটলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবাগতার মুখ দেখে বেরিয়ে বললেন, আমি খুব খুশি, তেজস্বীর ছেলে হয়েছে।
আগেরটা মেয়ে হয়েছিল। তেজস্বী স্ত্রী 9 মাস ধরে এই হাসপাতালে ভর্তি রয়েছেন, কেউ জানতো না। আমার সঙ্গে তেজস্বীর কথা হতো, আমাকে গতকাল রাত্রে তেজস্বী জানিয়েছিল আজ সকালে ডেলিভারি হবে। মমতা বলেন, আজ সকাল 6:14 নাগাদ আমাকে তেজস্বী SMS করে ছেলে হওয়ার কথা জানায়। আমি 6:16 তার উত্তর দিই। সামনে বিহারে নির্বাচন, সেই নির্বাচনে খুশির খবর এই ছেলের মাধ্যমেই নিয়ে এলো। প্রত্যেককে খুব ভালো রয়েছে। তেজস্বীর ঘরে নতুন সদস্যের কথা প্রসঙ্গে মমতা জানান, লালু প্রসাদ এবং তার পরিবারের সকলের সঙ্গে তার সৌজন্য সাক্ষাতের বিষয়টিও। প্রসঙ্গত, বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী তেজস্বী যাদবের সঙ্গে রাজশ্রীর বিয়ে হয় 2021 সালের ডিসেম্বর মাসে। 2023 সালে মার্চে কন্যা সন্তানের পিতা হন তেজস্বী, আর এবার তাদের কোল আলো করে এলো পুত্র সন্তান। যুদ্ধের হুমকি দেওয়া হতভাগ্য পাকিস্তান অবশেষে জ্ঞান ফিরে পেয়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ভারতের সাথে শান্তি আলোচনার প্রস্তাব দিয়েছেন। তেহরান থেকে দেওয়া এই বিবৃতিতে তিনি কাশ্মীর, সন্ত্রাসবাদ, জল এবং বাণিজ্যের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলার ইচ্ছা প্রকাশ করেছেন। ভারত এবং ইতিমধ্যেই স্পষ্ট করে দিয়েছে যে পাকিস্তানের সাথে কোনো ধরনের আলোচনা কেবল সন্ত্রাসবাদ এবং পাক অধিকৃত কাশ্মীর প্রত্যাবর্তনের বিষয় হবে। পহেলগামে সাম্প্রতিক সন্ত্রাসী হামলা এবং অপারেশন সিন্দুরের অধীনে ভারতের প্রতিশোধের ফলে দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বেড়েছে। অপারেশন সিন্দুরে শোচনীয় পরাজয় এবং ভারী ক্ষয়ক্ষতির পর পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ তার অভিযোগ নিয়ে বিশেষ 4টি মুসলিম দেশের কাছে পৌঁছেছিলেন। তিনি রবিবার তুরস্ক থেকে তার সফর শুরু করেছিলেন। এখানে 2 দিন থাকার পর তিনি ইরানে যান। এখান থেকে তিনি শান্তি আলোচনার জন্য ভারতের কাছে আবেদন করেন। এরপরে পাকিস্তানের প্রধানমন্ত্রী আজারবাইজান এবং তাজিকিস্তানেও যাবেন। মনে করা হচ্ছে যে শাহবাজ তুরস্ক এবং ইরান থেকে যে আশা নিয়েছিলেন তা পূরণ হতে পারেনি। সেই কারণেই ভয়ে শাহবাজ ভারতের কাছে শান্তির ভিক্ষা করতে বাধ্য হন। 2 দিন আগেই রাজ্যের একটি বিধানসভার আসনে উপনির্বাচন ঘোষণা করেছে নির্বাচন কমিশন। নদিয়ার কালীগঞ্জ বিধানসভার আগামী 19 জুন হবে উপনির্বাচন। মঙ্গলবার সেই লড়াইয়ের প্রার্থী ঘোষণা করে দিল ঘাসফুল শিবির। তৃণমূল কংগ্রেসের তরফে কালীগঞ্জ উপনির্বাচনের প্রার্থী হিসাবে লড়াইয়ে এগিয়ে দেওয়া হয়েছে তরুণ মুখ আলিফা আহমেদকে। তিনি জানান, তিনি প্রয়াত বিধায়ক নাসির উদ্দিন আহমেদের কন্যা। বাবার শূন্যস্থান পূরণ করতে তার উপর ভরসা রাখলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। পরিবর্তনের হাওয়া 2011 সালে লাল দুর্গ কালীগঞ্জ বিধানসভা আসনটি ছিনিয়ে নিয়েছিল ঘাসফুল শিবির। 2016 সালে এখানে পরাজিত হন শাসক শিবির। 2021 সালে ফের পুরনো প্রার্থী নাসির উদ্দিন আহমেদকে লড়াইয়ের ময়দানে এনে জয়ের স্বাদ পায় তৃণমূল। এবার তার মৃত্যুতে অসমাপ্ত কাজের ভার তারই মেয়ে আলিফার কাঁধে তুলে দিল মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। বিরোধীদের উড়িয়ে বড় ব্যবধানে আলিফা এখানে জিতবেন বলেই আশা। আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন, তার আগে নতুন বিধায়ক পেল কালীগঞ্জ। রাজ্য বিজেপির রাজনৈতিক সমীকরণে আবারও নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছেন প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সম্প্রতি দিল্লির তরফে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে, দলের পুরনো ফর্মে যেন তিনি আবারও সক্রিয়ভাবে কাজ করেন। দলের ভিতরে দল বদলু গোষ্ঠীর আপত্তিকে আমল না দিয়ে দিলীপ ঘোষ নিজের দলের ভবিষ্যৎ পরিকল্পনা এগিয়ে নিয়ে যেতে চাইছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। দলীয় নেতাদের মতে দিলীপ ঘোষের সবথেকে বড় শক্তি হলো তার সরাসরি ভাষা এবং নির্ভীক মনোভাব। তিনি দলের কর্মীদের মধ্যে একটি শক্তিশালী বার্তা দিতে পারেন এবং নিচু স্তরের কর্মীদের সঙ্গে তার সংযোগ অত্যন্ত মজবুত। এই কারণেই তাকে আবারও রাজ্যের বিভিন্ন জেলায় সাংগঠনিক কাজে লাগানোর পরিকল্পনা তৈরি হয়েছে। খবর অনুযায়ী খুব শীঘ্রই দিলীপ ঘোষকে বিজেপির রাজ্য স্তরে রেগুলার কর্মসূচিতে যুক্ত করা হবে। তার জন্য আলাদা করে একটি দায়িত্ব নির্ধারণ করার কথাও ভাবা হচ্ছে, যাতে তিনি আবারও রাজ্য রাজনীতির গুরুত্বপূর্ণ মুখ হয়ে উঠতে পারেন। দলের একাংশ মনে করছে, দিলীপ ঘোষকে সঠিকভাবে কাজে লাগাতে পারলে রাজ্য বিজেপির হারিয়ে যাওয়া জমি অনেকটাই পুনরুদ্ধার করা সম্ভব। সব মিলিয়ে টানাপোড়েনের রাজনীতির মাঝেও দিলীপ ঘোষকে ঘিরে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের এই পুনরায় আস্থা নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ বার্তা। রাজনীতিতে হঠাৎ করে কোনো সিদ্ধান্ত নেওয়া যায় না, বরং দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ হিসেবেই দিলীপ ঘোষের পুনরাগমন ঘটেছে বলে মনে করছে রাজনৈতিক দল। বালি সমবায় ব্যাংকের পরিচালন সমিতির ক্ষমতা দখল করল তৃণমূল কংগ্রেস। সোমবার মনোনয়ন জমা দেওয়ার ফর্ম তোলার শেষ দিন ছিল। দেখা যায় বিরোধী দলের কেউই মনোনয়ন জমা দেওয়ার জন্য ফর্ম তোলেনি। সবকটি ফর্ম তুলেছেন শাসক দল তথা তৃণমূল কংগ্রেস সমর্থিত প্রার্থীরা। এই সমবায় ব্যাংকের পরিচালন সমিতির 62টি আসনের জন্য 87টি ফর্ম তোলা হয়েছে। এর মধ্যে কেউই বিরোধী দলের নেই। মঙ্গলবার এবং বুধবার অর্থাৎ 27 এবং 28 মে মনোনয়ন জমা দেওয়ার দিন ধার্য করা হয়েছে। 30 মে শুক্রবার মনোনয়ন স্ক্রুটিনি করা হবে। পরের দিন 31 মে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। তারপরেই চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হয়। মনোনয়ন জমা দেওয়ার সময় বা স্ক্রুটিনিতে কারোর নাম বাদ গেলে যাতে সমস্যা না হয় তার জন্যই আরও অতিরিক্ত কয়েকজন মনোনয়ন জমা দেওয়ার ফর্ম তুলেছেন।
তৃণমূল কংগ্রেসের ৬২ জন প্রার্থী মনোনয়ন জমা দেবেন। এদিকে বিরোধীদের কোনো ফর্ম হয় না, ফর্ম না তোলায় তৃণমূলের প্রার্থীরা কার্যত ৬২ এবং শূন্যতে জিতে চলেছেন। এই খবর এলাকায় চাপানোত্তর হতেই বালি সমবায় ব্যাংক চত্বরে জড়ো হয়ে আনন্দে মেতে ওঠেন তৃণমূল কর্মীরা। সবুজ আবির নিয়ে পারস্পরিক মিষ্টিমুখ করাতে থাকেন তৃণমূল কংগ্রেসের কর্মীরা। দলীয় কর্মীদের সঙ্গে আনন্দে সামিল হন হাওড়া সদর যুব তৃণমূলের সভাপতি কৈলাস মিত্র, হাওড়া পুরসভার প্রশাসক মণ্ডলীর সদস্য রিয়াজ আহমেদ, প্রাক্তন কাউন্সিলর তফজিল আহমেদ, বালি কেন্দ্র তৃণমূলের সভাপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, জেলা তৃণমূল নেতা ভাস্কর গোপাল চট্টোপাধ্যায় সহ দলের আরও অনেকে। লোকসভা নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই রাজনীতির ময়দানে নতুন নতুন কৌশল এবং পাল্টা কৌশলের খেলা শুরু হয়েছে। তারই অঙ্গ হিসাবে উঠে আসছে এক নতুন উদ্বেগ। ভোটারদের মন বুঝতে বিভিন্ন এজেন্সি ছদ্মবেশে তাদের তথ্য সংগ্রহে নেমেছে বলে অভিযোগ। আর এই ইস্যুতেই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের এক ধাপ এগিয়ে সতর্কবার্তা পাঠিয়েছে নিজের দলের নেতাকর্মীদের। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তরবঙ্গ সফরে গিয়ে সরাসরি নাম না করে বিজেপিকে কাঠগড়ায় তোলেন তিনি বলেন, বিভিন্ন জায়গা থেকে কিছু লোক এসে নিজেদের এজেন্সি বলে পরিচয় দিচ্ছে। আসলে এরা তথ্য জোগাড় করতে চাইছে কে কাকে ভোট দিয়েছে, এবার কাকে দেবে, এদের থেকে সাবধান। আর একটা উদ্বেগের বিষয়, এই তথাকথিত এজেন্টরা সামাজিক যোগাযোগের মাধ্যমে ঢুকে পড়েছেন বলে তৃণমূল নেতাদের আশঙ্কা। দলের অভ্যন্তরীণ হোয়াটসঅ্যাপ গ্রুপেও অনুপ্রবেশের চেষ্টা হয়েছে বলে অভিযোগ। ফলে শুধুমাত্র মাঠ পর্যায়ে নয়, ডিজিটাল নিরাপত্তার দিকেও নজর দিচ্ছে দল। রাজনীতির এই নতুন মোড়ে সাধারণ মানুষের মধ্যেও উদ্বেগের সঞ্চার করেছে। মানুষ এখন বুঝতে পারছেন না দরজায় কড়া নাড়ছে আসল সমাজসেবী নাকি ভোটের খবরে আগ্রহী কোনো গুপ্তচর। ফলে সচেতন নাগরিকরা এখন আরও বেশি সাবধান হয়ে উঠছেন এবং অচেনা কেউ এলে এই ঘটনা স্পষ্ট করে দিচ্ছে, নির্বাচনের আগে কেবল রাজনৈতিক প্রচার নয়, তথ্যের লড়াইও এক নতুন অস্ত্র হয়ে উঠেছে। আর এই অস্ত্র কার হাতে কতটা কার্যকর তা নির্ধারণ করবে আসন্ন নির্বাচনের চালচিত্র। আর এক বছরও বাকি নেই রাজ্যের বিধানসভা ভোট। তার আগেই রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে সরব হলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সোমবার রাজ্য নির্বাচন কমিশনের দপ্তরে গিয়ে মুখ্য নির্বাচনী আধিকারিকদের সঙ্গে বৈঠক করে রাজ্য পুলিশের উচ্চপদস্থ আধিকারিকদের বদলির দাবি জানালেন তিনি। বিরোধী দলনেতার অভিযোগ, ভোটের 48 ঘন্টা আগেই পুলিশ অফিসারদের ফোনে পাওয়া যায় না, বিরোধীদের ফোন তারা ধরেন না। মুর্শিদাবাদের সাম্প্রতিক অশান্তির ক্ষেত্রে দেখা গিয়েছে থানায় ফোন করা সত্ত্বেও পুলিশের সাড়া মেলেনি। কলকাতা হাইকোর্টে রিপোর্ট জমা দিয়ে তদন্ত কমিটিও সে কথা বলেছে। শুধু পুলিশ নয়, শুভেন্দুর নিশানায় ছিলেন সরকারি আধিকারিকরাও। তার কথায়, পাবলিক সার্ভিস কমিশনের সাদা খাতা জমা দেওয়া নিয়ে চাকরি পেয়েছে একাংশ, এরা দুর্নীতির সঙ্গে যুক্ত। তিনি আরও অভিযোগ করেন, দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপে বেআইনি ভোটার তালিকা সংযোজনের অভিযোগ উঠেছে সাব ডিভিশন অফিসে কর্মরত অ্যাসিস্ট্যান্ট সিস্টেম ম্যানেজার অরুণ গড়াইয়ের বিরুদ্ধে। শুভেন্দুর দাবি, এই ঘটনার তদন্ত রাজ্য পুলিশ নয়, সিবিআই এর মাধ্যমে হোক। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, একদিকে নির্বাচন যতই এগিয়ে আসছে ততই প্রশাসনিক নিরপেক্ষতা নিয়ে চাপ বাড়াতে চাইছে বিজেপি। অন্যদিকে কমিশনের উপর নিরপেক্ষ নির্বাচনের ভার চাপিয়ে ভোটের আগেই চাপ তৈরি করে রাখছে বিরোধীরা। প্রিয় দর্শক, নিয়মিত সঠিক খবর সঠিক টাইমে পেতে সাবস্ক্রাইব করুন আপডেট বাংলা চ্যানেলটিকে। ধন্যবাদ।